নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তার সঙ্গে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের প্রায় প্রতিটি নাগরিকের একটা লক্ষ্য ছিল যে তারেক রহমানের সাথে আজকে বৈঠকে কি সিদ্ধান্ত বেরোয়। তার কারণ এই মুহূর্তে যদি আমরা দেখি গোটা বিশ্বে একটা যে পরিস্থিতি রয়েছে, তাতে বাংলাদেশের নির্বাচন দ্রুত না হলে পরিস্থিতি কিন্তু আগামী দিনে ক্রমশ জটিল আকার ধারণ করবে। কোথাও একটা জায়গায় মনে হচ্ছে যে তারেক রহমান, যিনি নির্বাসিত জীবনযাপন করছেন, আজকে একটা বৈঠক হয়েছে এবং বৈঠকে ঠিক কী বেরিয়েছে এটা নিয়ে আমরা একটা যেমন পর্যালোচনা করব। তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিশ্বে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি ঘটেছে যে ইসরায়েল 200টা বিমান নিয়ে ইরানের উপর আক্রমণ চালিয়েছে। তাদের ছজন পরমাণু বিজ্ঞানী নিহত, 6জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে এবং ইরানের রেভলিউশনারি গার্ডের যিনি প্রধান তিনি নিহত হয়েছেন। ছাড়খাড় করে দিয়েছে ইসরায়েল ইরানকে দীর্ঘদিন ধরেই। এবং তার আগে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা বলেছিলেন, এবং আমেরিকান নাগরিক এবং বিভিন্ন দূতাবাসের কর্মী অনেককে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তখন অনেকেই অনুমান করেছিলেন একটা বড় কিছু হতে চলেছে। গতকাল ইসরায়েল যে সমস্ত পারমাণবিক স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত জায়গায় ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো রয়েছে, সেখানে এক তীব্র আঘাতের অভিঘাত এতটাই, প্রায় 200টা বিমানের নিয়ে ঝাঁকে ঝাঁকে এই বোমারু বিমান দিয়ে পুরো বিধ্বস্ত করে দিয়েছে বিভিন্ন স্থাপনাগুলোতে, যাতে মারা গেছেন বহু পরমাণু বিজ্ঞানী। স্বাভাবিকভাবে ক্রমশ উত্তাপ পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া থেকে শুরু করে দক্ষিণ এশিয়া সর্বত্র এরকম একটা পরিস্থিতি যেখানে তৈরি হয়েছে, সেই পরিস্থিতির মধ্যে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। এবং এই উদ্বেগগুলো কোথায় আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন সামনে চলে আসছে, কোথাও বাংলাদেশের এই যে প্রভাব যেভাবে পড়ছে বিভিন্নভাবে, তাতে ইমিডিয়েটলি বাংলাদেশের নির্বাচন না হলে গৃহযুদ্ধ এবং পরিস্থিতিতে ছাড়খাড় হয়ে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশে। আজকে তারেক রহমানের সাথে বৈঠকে বিষয়টা নিয়ে আমরা থাকব। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কাছাড়িবাড়িতে গতকাল যে কাণ্ডটি ঘটেছে, সেখানে যে ভাঙচুর হয়েছে, উন্মত্ত জনতা যেভাবে ভাঙচুর করেছে, ভারত গতকাল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন যে এই ঘটনা যেটা হয়েছে বাংলাদেশে গুরুদেব রবীন্দ্রনাথের বাড়িকে কেন্দ্র করে, সেই ব্যাপারে যেন একটা কড়া পদক্ষেপ ভারত নেয়। এই চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই সমস্ত ঘটনা থেকে বাংলাদেশেরও প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারেক রহমানের সাথে বৈঠক এবং সামগ্রিক এই পরিস্থিতিকে নিয়ে একটা গভীর পর্যালোচনা আজকে আমাদের পর্বে আমরা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, গোটা পর্বটা ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে ইউনূস সাহেব বয়স হয়েছে, ওনার বয়সের প্রধান লক্ষণ হচ্ছে প্রাজ্ঞতা। কোথায় থামতে হয় সেটা জানতে হয় এবং কোথায় কখন মানে কি করতে হয়। তিনি বিদেশে জাপানে এই আগের সফরে গিয়ে বলেছিলেন একটি রাজনৈতিক দল ডিসেম্বরে ভোটের ব্যাপারে অনড়, আর এবারে লন্ডন সফরে অভূতপূর্ব বিরোধিতার সম্মুখীন হয়েছেন। সারা জীবন তাকে এটা মনে রাখতে হবে, এত বেইজ্জত তিনি কখনো কোথাও হননি। ব্রিটিশ প্রধানমন্ত্রী তো পত্রপাঠ খারিজ করে দিয়েছেন, তার সাথে কোনো সাক্ষাৎ। কিন্তু যাই হোক, তারেক রহমানের সাথে তিনি বৈঠক করে অন্তত কিছু একটা জায়গায় একটা পরিস্থিতি তৈরি করতে হবে, বিশেষ করে নির্বাচন নিয়ে কি ঘোষণা দিচ্ছে বাংলাদেশের যিনি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান, তিনিও সফরসঙ্গী ছিলেন। একটু আমরা শুনে নেব। মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনের অনুমোদিত যৌথ বিবৃতিটি আমি পাঠ করে শোনাচ্ছি। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক
বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থাৎ তার বক্তব্য হচ্ছে রমজানের আগে, অর্থাৎ কোথাও একটা জায়গায় এপ্রিলের মধ্যে তিনি, তার আগেও হতে পারে ফেব্রুয়ারিতেও একটা সম্ভাবনা ক্ষেত্র তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে রমজানের আগের মানে আগেই তিনি এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে কোথাও একটা জায়গায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, আমি এটা আগেই পূর্বাভাস দিয়েছিলাম যে যেহেতু ইউনূস সাহেব তিনি বলে দিয়েছেন ডিসেম্বর না, তার ছিল হচ্ছে জুন কেন মানে আরও তিনি দীর্ঘায়িত করতে চাইছিলেন, কিন্তু দেখা গেল যে জুন নয়, তিনি এপ্রিল, অর্থাৎ তার বক্তব্য থেকেও সরে এলেন। আবার হচ্ছে বিএনপির বক্তব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, সেনাবাহিনী চেয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং জানুয়ারির মধ্যে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে, এরকম একটা আশ্বাস পেতে চেয়েছিল বাংলাদেশবাসী। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এমনও হতে পারে ফেব্রুয়ারি মার্চের মধ্যেই অত নির্বাচন, কেন তীব্র গরম তালে কাটাতে পারবেন। যেভাবেই হোক নির্বাচনের দিকে কিন্তু ক্রমশ বাংলাদেশ এগোচ্ছে এবং সেটার ক্ষেত্রে সংস্কার আগে না নির্বাচন আগে, এই নিয়ে বিরাট একটা বিতর্কের মানে একটা অবসান ঘটেছে। সেটা খলিলুর রহমানের দুজনের মিলিত বক্তব্য তিনি যে পাঠ করলেন, যৌথ বিবৃতি, তা থেকে এটাই সিদ্ধান্তে উপনীত হচ্ছে। একটা জায়গায় অত রিজলভের দিকে এগোচ্ছে, অন্যদিকে অন্যান্য পরিপ্রেক্ষিত তৈরি হচ্ছে যেটার উপজীব্য ভারত। অনেকেই প্রশ্ন করেন যে কেন বাংলাদেশ পাকিস্তান বা হচ্ছে এই আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে R+-এ রেগুলার সন্ধ্যে 7টার সময় এই ধরনের অনুষ্ঠান করছে। এর কারণটাই হচ্ছে এতটাই ইন্টারলিঙ্কড ভূ রাজনৈতিক পরিস্থিতি। সুতরাং গোটা পর্ব আপনারা ভালো করে শুনবেন, আমাদের সঙ্গে থাকবেন। আজকে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন তৃণমূল কংগ্রেসের তথ্য প্রযুক্তি সেলের সাধারণ সম্পাদক এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ নীলঞ্জন দাস, তাকেও স্বাগত জানাচ্ছি। রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনৈতিক বিশ্লেষক দীপ্তিমান সেনগুপ্ত, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু জ্যোতিকে দিয়ে শুরু করতে চাইছি। প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাদেশে যে গুরুদেবের রবীন্দ্রনাথের যে কাছাড়ি বাড়ি, সেই বাড়িতে যে আক্রমণটা হয়েছে সে ব্যাপারে ভারত যেন পদক্ষেপ নেয়, এই পদক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে। এবং তারেক রহমানের সাথে যে আজকে বৈঠকের পর এটা নিয়ে অনেকেই ছিলেন, যেটা একটা নিউ ডাইমেনশনস তৈরি হবে। নিউ ডাইমেনশনস বলতে এটাই বৈঠক হয়েছে, দুজনের একে অপরের তীব্র সমালোচক, মানে -1 আগে করা হয়েছে, মাঝে অনেকে শোনা গেছিল -2, মানে বিএনপিকে বাদ রেখে যদি কিছু করা যায়। আপাতত সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে তারেক রহমানের জয় এই জায়গাটায়, এটা বলা যায়। আমি একটু জানতে চাইব যে মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা আবেগের স্বার্থ, রবীন্দ্রনাথ ওই দেশের জাতীয় সঙ্গীতে তারও প্রবক্তা, অনেকে চাইছেন জাতীয় সঙ্গীতটা বিসর্জন দিতে। কাছাড়ি বাড়িতে যেভাবে আক্রমণটা কালকে হলো এবং যারা মানে করলেন, এই ব্যাপারে কি বক্তব্য ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্যে? না দেখুন, বিষয়টা হচ্ছে যে অত্যন্ত নিন্দনীয় একটা কাজ, মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়, এবং একটা ইসলামিক মৌলবাদী রাষ্ট্রে যেটা হবে অতীব স্বাভাবিক। এবং যে স্টেটমেন্টটা বাংলাদেশ গভর্নমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টের সঙ্গে যে ভিজুয়াল আমরা দেখতে পেয়েছিলাম তার সাথে কোনো মিল নেই। গতকালকে যখন সাংবাদিকরা কোশ্চেন করে আপনার ইউনূসকে
যে আপনি তো বলছেন যে ভায়োলেন্স মব বা কোনো কিছু হচ্ছে না, খুব সাধারণভাবে রয়েছে বা খুব শান্তশিষ্টভাবে রয়েছে, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা যখন ভাঙা হচ্ছিল তখন আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং আপনার বদান্যতায় ওখানে। সেরকমভাবে সিরাজগঞ্জে যে ঘটনা ঘটেছে একইভাবে ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইয়েটা সেটাকে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এই মব। দেখুন বিষয়টা হচ্ছে যে আজকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভালো, ডেফিনেটলি আমরা এটাকে স্বাগত জানাই। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তো সবার, সমগ্র বিশ্বের, কিন্তু একই ঘটনা মানে ধরুন একটা ইসলামিক স্টেটে যেটা হয়, ইসলামিক স্টেটে এটা হবে খুব স্বাভাবিক, তার কারণ তারা মূর্তি পূজায় বিশ্বাস করে না, তারা হচ্ছে আপনার যে কবিতা বা এই সব সংস্কৃতিতে বিশ্বাসী নয়, ফলে তারা তাদের ওভারঅল যে থিঙ্কিং, সেই থিঙ্কিংটা কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধী। এবং মাঝে কথা উঠছিল যে যেহেতু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে তাদের সমস্যা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাতে তাদের প্রবলেম। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ছিলেন, কাজী নজরুল ইসলাম নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। কাজী নজরুল ইসলাম কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ভারতে, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, তাকে নিয়ে কোনো বক্তব্য নেই, যদিও তিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেন। শুধুমাত্র হিন্দু হওয়ার জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে তাদের প্রবলেম। একই জিনিস এখানেও ঘটেছে। সামগ্রিক বাংলাদেশের কি না এটা হচ্ছে জামাত বা হচ্ছে এই হেফাজত ইসলাম এই ধরনের যারা রয়েছেন তাদের মৌলবাদী শক্তি যেটা রয়েছে, মৌলবাদী, এবং যারা আপনার হচ্ছে বিশ্বাস করে যে একটা ইসলামিস্ট বাংলাদেশ তৈরি করতে হবে, যারা বিশ্বাস করে যে মানে বাংলাদেশে ইসলামিক 90% ইসলাম মানে ইসলাম ধর্মাবলম্বী লোক, ফলে তাদের মতেই বাংলাদেশ চালিত হবে, তারা এই কাজটা করেছে। আজকে বলুন না, আজকে ধরুন আওয়ামীপন্থী যারা ছিল, আওয়ামীপন্থীর ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে এরা ইনফিল্ট্রেট করেছিল, একটা টাইম মারাত্মকভাবে ইনফিল্ট্রেট করেছিল। তারা বাংলাদেশ মানে আওয়ামী লীগটাকে মোটামুটিভাবে গ্রাস করার চেষ্টা করেছিল, করেও ফেলেছিল ইনফ্যাক্ট। এইবার কথা হচ্ছে যে এই বাংলায় দেখুন, এই বাংলায় কিছুদিন আগে অবনীন্দ্রনাথ ঠাকুর তার যে বাড়ি, সেই বাড়িটাকে ভেঙে ফেলা হলো। অর্থাৎ যখন একটা রাষ্ট্র ইসলামিক পরিণত হচ্ছে, পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হচ্ছে, আর একটা রাজ্য যেখানে ইসলামীকরণের দিকে এগোচ্ছে সেখানে কিন্তু একই রকম ঘটনা ঘটছে। তো এই জায়গায় দাঁড়িয়ে দুই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি, তার লেগাসি সব কিছু মানে দুটোই বিপন্ন, সেটা বিট বাংলাদেশ, বিট আমার পশ্চিমবঙ্গ। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিনিমাম যে রাইট নেই প্রধানমন্ত্রীকে লেখার, তার কারণ হচ্ছে ওনার শাসনে অবনীন্দ্রনাথ ঠাকুর, যিনি ভারত মাতার ছবি এঁকেছিলেন এবং আমাদের গর্ব, বাঙালির গর্ব, তার বাড়িটা মানে ভেঙে দেওয়া হলো। ওকে, নীলাঞ্জন দাস বলুন। হ্যাঁ, মানে অবনীন্দ্রনাথের বাড়ি যেটা রয়েছে শান্তিনিকেতনের, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমি যতটুকু জানি বোলপুরের যে মিউনিসিপ্যালিটি রয়েছে তারা একটা অর্ডার জারি করেছিল যাতে বাড়িটা না ভাঙা হয়, তারপরেও বাড়িটি ভাঙা হয়েছে, এবং মানে যতটুকু যা হয়েছে, এবং এটা একটা প্রশাসনিক একটা ব্যর্থতাই আমি বলবো এটাকে। না অবশ্যই, কারণ এখানে একটা কোথাও একটা কে চালাচ্ছে, না লোকাল কে চালাচ্ছে ওইটা বললে হবে না। তাহলে গুজরাটের প্রশাসনটা কে চালাচ্ছে? না প্রশাসন, হ্যাঁ ডেফিনেটলি আমি কথা বলছি যখন বলতে দাও, প্রশাসনিক দুর্বলতা মানে গাফিলতি বলে। তোমার কি মনে হয় তাহলে রাজনীতি রাখারই দরকার নেই, রাজনৈতিক ব্যক্তিত্ব রাখারই দরকার নেই? কোথাও কি মনে হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো ব্যর্থতা কথাটা বললাম, অবনীন্দ্রনাথের বাড়ি ভাঙা হোক এটা বা এটা তিনি চাইবেন? এটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেউ তো চাইবেন না, মধ্যস্তরের ডেফিনেটলি চাইবেন না। সিমিলারলি আপনার কুমিল্লায় যখন দাঙ্গা হয় সেটা শেখ হাসিনা চাইনি, কিন্তু হয়েছে। তার কারণ হচ্ছে একটা সিস্টেম জেনারেট করে দিচ্ছি, যে সিস্টেমের ভিতরে আপনার চাইলেও আপনি কন্ট্রোল রাখতে পারছেন না। আজকে অনেক ক্ষেত্রে অনেকেই চান না যে মুর্শিদাবাদের দাঙ্গা হোক বা হচ্ছে আপনার কালিয়াচকের দাঙ্গা হোক, কিন্তু হচ্ছে, কারণ হচ্ছে আমি সেই সিস্টেমটা জেনারেট করে দিচ্ছি, যে সিস্টেমের বলে তারা এনকারেজ হচ্ছে যে এরকম ঘটনা বিজেপির এবং এই এনকারেজ হওয়ার বিজেপির মুখে বোলপুর এবং শান্তিনিকেতনের জায়গাগুলো নিয়ে কথা বলা খুব একটা মানায় না। তাদের অ্যাপয়েন্টেড উপাচার্য কতগুলো ওখানে মানে স্থাপত্য ইত্যাদি ভেঙেছে বা কত জায়গায় নিজের এবং নরেন্দ্র মোদীর নাম জুড়ে দিয়েছে, সেটা নিয়ে আজকে আলোচনাটা নয়। আজকের আলোচনাটা যদি একটু আসি, যে বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যেই কাছারি বাড়ি,
সেটা যেরকমভাবে ডেমলিশ এবং র্যানস্যাকিং যেটা হয়েছে, এটা তো অবশ্যই বোঝা যাচ্ছে এটা একটা মৌলবাদী শক্তি সেখানে তারা জিনিসটা করেছে, এবং সেটা কিন্তু বাংলাদেশের একটা ঘোষিত হেরিটেজ সাইট, যেটা কিনা প্রোটেক্ট করার কথা সেখানকার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট। তারপরেও ইউনূস সরকার কি করে এই জিনিসটা নিয়ে এত নির্লিপ্ত হয় আমি তো বুঝতে পারছি না। প্রথমত তাদের একটা ইললেজিটিমেট সরকার, বারবার আমি বলি ইললেজিটিমেট সরকার, তার যে প্রধান তিনি আজকে লন্ডনে বসে কিছু রাজনৈতিক বৈঠক করছেন ইত্যাদি, করতেই পারেন, কিন্তু এই বিষয়ে তার সরকারের কোনো জবাবদিহি নেই। পুরো ঘটনাটায় 50 থেকে 60 জন ইন্ডিভিজুয়ালের এগেনস্টে একটা কেস হয়েছে 11ই জুন। কেসটা ঘটেছে, পুরো ঘটনা র্যানস্যাকিং হয়েছে 8ই জুন। 11ই জুন একটা কেস রেজিস্টার্ড হয়েছে, 10 জন তার মধ্যে নেমড অ্যাকিউজড, মানে তাদের নাম জানা গেছে, তাদের আইডেন্টিফাই করা গেছে, তারপরে মাত্র 2 জন অ্যারেস্টেড এখন অবধি। এটা কি সেখানকার যে সরকার, তো তাহলে তো আমরা বলবোই যে এটা একটা স্টেট স্পন্সর্ড ভায়োলেন্স। এইগুলো নিয়ে ইউনূস এবং সাহেবের এখনকার যেটা বক্তব্য, বিজেপি মুখপাত্র এখানে আছেন, আমি তাকে বলবো যে নরেন্দ্র মোদী সাহেব তো বিভিন্ন বার্তা তো পাঠাচ্ছেন, এই ইললেজিটিমেট আনকনস্টিটিউশনাল প্রধান বাংলাদেশে তাকে তো বেশ চিঠিপত্র পাঠাচ্ছেন, বকরি ঈদেও শুভেচ্ছা পাঠিয়েছেন। এই নিয়ে তার সরকারের তরফ থেকে তিনি একটা চিঠি দিচ্ছেন না কেন ইউনূস সাহেবকে? না, দেওয়া হয়েছে। এবং শুভেন্দু অধিকারী কথায় কথা কোনো চিঠি দেওয়া হয়নি। না, প্রেজেন্ট করো প্লিজ, প্লিজ করো। প্রেস করে বলে দিয়েছে অলরেডি, প্রেস করে বলেছে। আমি বলছি প্রধানমন্ত্রী অন ক্যামেরা বলেছে এটা। আচ্ছা, ঈদের শুভেচ্ছাটা ইয়ে করে না। আমি বলছি তোমাকে একটা বিদেশ মন্ত্রকে, না আমি বলছি না, বিদেশ মন্ত্রকের সচিব কন্ডেম করা, নরেন্দ্র মোদী একজন গ্লোবাল লিডার, তিনি একটা চিঠি দেওয়া, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। না চিঠি দেওয়া যেতে পারে। আর শুভেন্দু অধিকারীকে চিঠি দেওয়া উচিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙার জন্য, আপনার পে গ্রেডে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া উচিত। বেশ, আমি একটু দীপ্তিমান সেনগুপ্ত আপনার কাছে আসবো। এই যে বিতর্ক থেকে আপনাকে আরেকটা বিষয়ে, যেটা কিছুক্ষণ আগে খলিলুর রহমানের যে বক্তব্য, তাতে একটা জিনিস, বাংলাদেশ এবার আর মানে ইউনূস সাহেবের পেরিয়ে যাওয়ার উপায় নেই, নির্বাচন তাকে সম্মত হতে হবে এবং নির্বাচন কমিশনকে একটা নির্বাচন দিতেই হবে। হয়তো এরপরের বিষয়টা আসতে চলেছে, ইনক্লুসিভটা হবে কি হবে না, কেন প্রত্যেকেই নির্বাচন চাই, ইনক্লুসিভ নির্বাচন চাই। আজকের এই যৌথ ঘোষণায় কোনো ইনক্লুসিভ নির্বাচনের কথা আসেনি, তাহলে নির্বাচনটা কবে হবে এবং ইনক্লুসিভ হতে চলেছে কিনা, এই বিষয়টা আগে একটু আপনি প্রথমে আলোকপাত করবেন। দেখুন, আমি প্রথমে একটা জিনিস বলে রাখি, আজকে যে আলোচনা হয়েছে সেই আলোচনার থেকে দুটো জিনিস হতে পারে, সম্ভাবনাময় দুটো জিনিস হতে পারে। এক, ওনারা বার্গেইন করে এপ্রিল আর ডিসেম্বরের মানে মাঝামাঝি ফেব্রুয়ারিতে কোনো একটা কিছু করতে পারে। দ্বিতীয় জিনিস এটি হলে পরে এটা ঠিক আছে, একটা নির্বাচন হচ্ছে, পরে ইনক্লুসিভ হবে না এক্সক্লুসিভ হবে সেটা পরে যাবে। বাট দ্য পয়েন্ট ইজ, এখান থেকে আরেকটা জিনিস হতে পারে, যদি বিএনপিকে সাথে পেয়ে যায় তাহলে ওয়াকারুজ্জামানকে সরানোটা সহজ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত ওয়াকারুজ্জামানকে না সরাতে পেরে ইউনূস অনেকখানি দুর্বল হয়েছে এবং সে যা নোংরামি করছিল, ওটা দেশব্যাপী যে নোংরামি করছিল, সর্বত্র মিথ্যাচার ইত্যাদি করছিল, সেগুলো সে করতে পারছিল না। কিন্তু কোনো কারণে যদি ইউনূসকে সরানো যায় তাহলে -2 কিন্তু খুব ইজি হয়ে যায়, -1 থেকে -2, এবং যেটা গোটা দেশের মধ্যে একটা অ্যানার্কিজম সেটাকে ক্রিয়েট করে উনি দীর্ঘদিন থাকতে পারবেন। আমার এখানে একটা সন্দেহ আছে, এই সন্দেহ থেকে আমি বলছি যে এই লোকটিকে আমি বিশ্বাস করি না, এই লোকটি চূড়ান্ত মিথ্যেবাদী এবং তিনি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময় প্রতি মুহূর্তে তিনি তার কথা পরিবর্তন করেন। হি ইজ এ বায়োলজিক্যাল লায়ার, মানে সরি প্যাথোলজিক্যাল লায়ার। তো এই প্যাথোলজিক্যাল লায়ারের ক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে উনি চেষ্টা করছেন বিএনপিকে কাছে নেওয়া, এবং বিএনপিকে কাছে নিলে পরে ওয়াকারুজ্জামানকে সরাতে সুবিধা হবে। এবং আপনি এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আপনি বললেন, এই ওয়াকারুজ্জামানের সাথে চরম সংঘাতটা তৈরি হয়েছিল খলিলুর রহমানকে নিয়োগকে কেন্দ্র করে। ছবিটা দেখুন, খলিলুর রহমানের মুখে সে কি হাসি, কি সুন্দরভাবে উনি আসছেন। আপনি তো ইউনূস সাহেবের খলিলুর রহমানের এবং সে যৌথ বিবৃতি
কিন্তু এটা কি সম্ভব? ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাবাহিনী যেখানে এত বড় একটা ঘটনা, তার সামনে প্রেজেন্সে এবং বাকি দুই বাহিনীর প্রধানরা ছিল, সেখানে ইউনূস সাহেব শপথ নিয়েছেন, এই চুক্তি ভঙ্গ করে সেনাবাহিনীকে অতিক্রম করে সরানো খলিলুর রহমানের মতো বা এদের ইয়েতে কি প্র্যাকটিক্যালি সম্ভব হবে? বা এই তারেক রহমানের শুধুমাত্র সমর্থন যদি বা থাকে বা পেলে এটাকে আদপে সম্ভব হবে বলে আপনি মনে করেন? দেখুন, মাঠে দুটো পক্ষ আছে, বাংলাদেশের মাঠে দুটো পক্ষ আছে, এক আছে জামাত, এক আছে সেনা, একদম পরিষ্কার, এটা বুঝে রাখুন। বাদ বাকি এই ইউনূসই বলুন আর বাদ বাকি যারা আছে, এগুলো সবই হচ্ছে মানে কি বলবো, মানে খুচরো পয়সা, এদের কোনো 5 পয়সা মানে ভ্যালু নেই। এবার ইউনূসকে যদি মানে ইউনূস এটা করতে চাইছে যে বিএনপিকে কনফিডেন্সে যদি নিতে পারে, তাহলে জামাত আছে এই 2+2 করে সে চেষ্টা করবে যে সেনাবাহিনীর মধ্যে একটা প্যারালালি ফাটল ধরিয়ে দিয়ে ওয়াকারুজ্জামানকে সরানো। আর ওয়াকারুজ্জামানকে যদি না আমি কিন্তু বারবার করে বলছি যে এই গোটা পরিকল্পনাটা হচ্ছে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে, কারণ অলরেডি আওয়ামী লীগকে তারা পরিষ্কার করতে পেরেছে মাঠ থেকে, পরিষ্কার ইন দ্য সেন্স তারা ইনঅ্যাক্টিভ করতে পেরেছে। সূক্ষ্ম সাক্ষ্যভাবে হচ্ছে সেটা একরকম। আর এর মধ্য দিয়ে যদি কোনো কারণে ওরা একটা গৃহযুদ্ধের দিকে যেতে পারে, তাহলে পরে সেটা ওদের পক্ষে অনেক সুবিধা হবে ওই করিডোরের জন্য। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আমি আপনাকে এর আগেও একদিন বলেছিলাম, দেখুন বাংলাদেশ এবং পাকিস্তান এরা এখন পরস্পর একটা মানে ভ্রাতৃসুলভ এদের মধ্যে আচরণ হয়েছে। এই যে ইরানের ওপর যে আক্রমণটা হয়েছে, ইরানের ওপর আক্রমণে দেখবেন সৌদি, পাকিস্তান, কুয়েত, কাতার, বাংলাদেশ এরা কোনো সমালোচনা করবে না, কারণ এরা প্রত্যেকেই এই ইসরায়েলের কাছ থেকে, অর্থাৎ এই প্যালেস্টাইনের ব্যাপারে যেরকম এদের উগ্র প্রতিবাদ ছিল, এখন এদের খুব একটা প্রতিবাদ দেখবেন না, কারণ এটা আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করছে ইসরায়েল। তো ফলে এদের এই ঘোর প্যাচের পলিটিক্সে এরা শুধু বুঝবে যে আমার কাছে কিছু ডলার বা কিছু টাকা আসবে, এগুলো অ্যাকচুয়ালি লেবার ক্লাস মেন্টালিটি যেটা, সেটা এদের সেলফ আইডেন্টিটি বলে এদের কিছু হয়নি। সেলফ আইডেন্টিটি হলে পরে রবীন্দ্রনাথ এদের কাছে অস্বস্তি মানে বিষয় হতো না। এদের কাছে মূলত কিছু টাকা ছিটিয়ে দাও, আমরা কুড়িয়ে খাবো, এটাই হচ্ছে এদের অভ্যেস। তো সেই দৃষ্টিভঙ্গির থেকেই আমি বলছি যে সেখান থেকে শেখ হাসিনা তাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করার চেষ্টা করেছিল, আর ঠিক আছে, সেটা যখন তারা গ্রহণ করেনি, এখন গৃহযুদ্ধের দিকে যাবে, এবং গৃহযুদ্ধের দিকে যেতে সর্বপ্রথম যে বাধা, সেই লোকটির নাম ওয়াকারুজ্জামান, কারণ ওয়াকারুজ্জামান বলেছিল যে আমি দায়িত্ব নিচ্ছি। এবার সেই লোকটি যে দায়িত্ব নিচ্ছি বলেছিল, সেই লোকটি যদি না থাকে, তাহলে আর কারোরই কোনো দায়িত্ব থাকলো না। তো সুতরাং এরপরে যা ইচ্ছা তাই করে যাও, তাতে এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে একটু আসবো, যদি এখানে 5ই আগস্টের পর যখন ওয়াকারুজ্জামান বলছেন আমি দায়িত্ব নিচ্ছি বাংলাদেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার, এই যেটা সম্ভাবনা, কেন আমরা অনেকেই জানি যে সেনাবাহিনীর উপর অনেকের রাগ আছে, তারেক রহমানের চাপা রাগ থাকা স্বাভাবিক, কেননা অনেকেই বলেন সেনাবাহিনীর কাছে তাকে নাকি মুচলেখা দিতে হয়েছিল, মুচলেখা দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল এবং তিনি রাজনীতিতে আসবেন না, এরকম নাকি মুচলেখাতে, যদি তার ডকুমেন্টস তো আমি কখনো দেখিনি। তাই আমি বলছি যে মেবি বাংলাদেশের একটা চালু কথা আছে। সুতরাং সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান না থাকলে, সত্যি যে দায়িত্ব নিজে সেই যদি না থাকে, তাহলে যা আছে দেশটাকে একদম হরিণ লুট করে দে, একদম পুরো করা, কেন এই ধরনের সম্ভাবনা আছে। তবে কিছু একটা হয়েছে, সেটা খলিলুর রহমানের হাসি দেখে বুঝতে পারছি। এত দ্রুত এসে খলিলুর রহমানের সবচেয়ে বড় রেজিস্ট্যান্স পাচ্ছিল ওয়াকারুজ্জামানের কাছে, মানে বেরিয়ে আসছে কিরকম হাসতে হাসতে, সত্যি অসাধারণ। মানে এটা আমি বলছি, যদি এটা আমারই বক্তব্য, মানে এটা মানে বেশ ভালো লাগছিল হাসি মুখ খলিলুর রহমানের দেখে। তো এরকম একটা জায়গা থেকে কি সেরকম সম্ভাবনা কি থাকতে পারে, কি মনে করেন? দেখুন, আলটিমেটলি ইউনূস যখন আপনার ইংল্যান্ডে গেল, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিন্তু দেখা করেননি, মানে উনি রিফিউজ করে দিয়েছেন দেখা করার থেকে। মানে আলটিমেট উদ্দেশ্য হচ্ছে, দেখুন এই যে সিআইএ যে কোনো অপারেশনে, সিআইএর যে কোনো অপারেশনে আপনি দেখবেন যে তাদের যখন স্বার্থসিদ্ধি হয়, তারপরে কিন্তু তাদের যে পাপেট, সেই পাপেটকে তারা আবার ফিরিয়ে নিয়ে যেতে চায়। এটা তাদের ট্র্যাডিশনাল স্টাইল অফ অপারেশন। আপনি সেটা আং সান সুকির ক্ষেত্রে দেখবেন, এখন কিন্তু তারা চাইছে আং সান সুকিকে আবার ব্যাক করাতে। ইউনূসের ক্ষেত্রেও সেম। ইউনূস
যে জিনিসগুলো আপনি বলুন, একটা ইলেজিটিমেট লেজিটিমেট, দ্যাট ইজ আ সেপারেট কোশ্চেন। আমি বলছি যে সে তো নির্বাচিত নয়। এবার নির্বাচিত নয় একটা সরকার, তার তো উচিত আপনার কবে নির্বাচন হবে, সংস্কার হবে কি হবে না, এইগুলো নিয়ে ডিসকাশন করা। তার তো এইটা নয় যে কোথায় কোন নিউ মুরিং টার্মিনাল চট্টগ্রামে সেটা দেবো আপনার ইউএস নেভিকে, কোথায় আপনার মায়ানমারের রাখাইন করিডোর তৈরি করব, মানে মানবিক করিডোর না কি নাম দিচ্ছে। তো তাদের এইটা উদ্দেশ্য কেন? তাদের একটা, আমি যদি ধরেই নিই যে একটা বিপ্লব হয়েছে, আমি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ধরে নিলাম একটা বিপ্লব হয়েছে, তাহলে বিপ্লবের পর একটা গভর্নমেন্ট আসলো, নতুন গভর্নমেন্ট, তার একদম উচিত কি যে কবে নির্বাচন হবে, কবে সংস্কার হবে। কিন্তু এই ইউনুস আসার পরে কি করলো, চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনালকে আপনার ইউএস নেভিকে দিয়ে দিল, আপনার আরাকান করিডোর তৈরি করলো, একটা হচ্ছে আপনার এই আরাকান আর্মি 10 কিলোমিটার দূরে ঢুকে পড়ে আপনার মানে যে জল উৎসব করলো। এগুলো কারণটা কি? কারণটা হচ্ছে তার প্রভুদেরকে সন্তুষ্ট করা, অর্থাৎ যে প্রভুরা তাকে বসিয়েছে। এবার প্রভুরা বসিয়েছে তার মানে প্রভুদের একটা ইন্টারেস্ট রয়েছে। এবার প্রভুদের ইন্টারেস্টটার জন্যেই শেখ হাসিনাকে সরানো। এবার শেখ হাসিনা থাকার জন্য প্রভুদের ইন্টারেস্টটা সার্ভ হচ্ছিল না। তাহলে যেটা ইউনুস নিজেও বলেছে, যেটা দ্যাট ওয়াজ এ মেটিকুলাস ডিজাইন, যখন আপনার ওই ওদের একটা উপদেষ্টাকে পরিচয় করাতে যায়। তার মানে যদি এটা মেটিকুলাস ডিজাইন হয়, একটা গণতান্ত্রিক সরকারকে মেটিকুলাসলি ডিজাইন করে উৎখাত করা, তার মানে ওটাকে বিপ্লব বলা যায় না, প্রতি বিপ্লব। এটা বিপ্লব তো বলা যায় না, এটা একটা ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্স, হু ইজ সাবজেক্ট টু ক্রিমিনাল অফেন্স, মানে সাবজেক্ট টু ডেথ পেনাল্টি। তো এই ইউনিসের তো ফাঁসি হওয়া উচিত, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত, ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, সবারই ফাঁসি হওয়া উচিত। তার কারণ একটা গণতান্ত্রিক সরকার, সেই সরকারকে তার রাজনৈতিক প্রভু বা যে প্রভু তাদেরকে বসিয়েছে, সেই প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য ওখানে বসা, একটা লেজিটিমেট সরকার মানে নির্বাচিত সরকারকে উৎখাত করা, এরকম যদি চলতে থাকে, যারা আজকে গণতন্ত্রের ধ্বজাধারী ওই ওয়েস্ট, তারা যদি মনে করে যে ওনারাই হচ্ছে গণতন্ত্রের ধ্বজাধারী, আমরা যা ইচ্ছা তাই করব, ভারতবর্ষকে জ্ঞান দিতে আসবে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তকে জ্ঞান দেবে, এই জ্ঞানের বার্তা বা জ্ঞান দেওয়ার টাইমার অন্ততপক্ষে জ্ঞান কি, মানে এখন ইউনুস সাহেব বারবার এটা উনি ভাবছেন বোধহয় সবাই ভুলে গেছে, ফুটেজগুলো তো রয়েছে। 5 তারিখের পর 6 তারিখে ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলছেন, তখন উনি জেনে গেছেন তিনি আসছেন, মানে তিনি বসবেন, যে ভারতের উত্তর পূর্ব ভারতে আগুন জ্বলবে যদি বাংলাদেশে নিজের আগুন জ্বালিয়ে উত্তর পূর্ব ভারতে আগুনটাকে জ্বালাবার একটা ছুতো দিয়ে রাখলেন। আর এখন তারপরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, অসংখ্য ইয়েদের চ্যাটাম হাউসে গিয়ে তিনি বলছেন যে ভারতের সাথে নাকি একটা অসাধারণ বন্ধুত্বমূলক সম্পর্ক তিনি চান, একমাত্র অন্তরায় হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম। তারা এই সংখ্যালঘু উৎপীড়নটাকে অতিরঞ্জিত করে বর্ণনা করে পরিস্থিতিকে, মানে কিরকম, মানে উনি আগে প্যাথোলজিক্যাল লায়ার বলছেন, আমি এটা বলতে পারবো না, কারণ আমি একটা জায়গায় ওনাকে তার বৈদগ্ধ মেধাকে সম্মান করি। ছাড়ুন ওসব মেধা টেধা ছাড়ুন। কিন্তু আমি একটা জিনিস আপনাকে এখানে ইনক্লুড করব, আমি সকলের জ্ঞাতার্থে যেটা ইনক্লুড করব। উনি এই সম্প্রতিকালে লন্ডনে একটা শব্দ বলেছেন, যেটা অত্যন্ত একটা মানে নোংরা একটা শব্দ বলেছেন, পয়সা দিয়ে নাকি বাংলাদেশের সাধারণ মানুষের মানে ভোটটাকে পরিবর্তন করা যায়। আপনি ভাবুন যে একটি লোকের গণতন্ত্রের প্রতি কতটা ঘেন্না থাকলে পরে, দুর্নীতিগ্রস্ত বলছে, তার মানে বাংলাদেশের নিজের দেশের নাগরিককে, মানুষকে, গোটা মানুষকে, গোটা সমাজকে, এবং সেটা বিদেশে বসে। আপনি ভাবুন, একদম নিজে তো দুর্নীতিগ্রস্ত, ওনার মতো দুর্নীতিগ্রস্ত কেউ আছে? গ্রামীণ ব্যাংকের মাধ্যমে উনি যেরকম মানুষের যে ক্ষুদ্র যে ঋণের যে টাকা যিনি আত্মসাৎ করেছেন, বয়স পেরিয়ে যাওয়ার 10 বছর পরেও তিনি ডাইরেক্টর থাকবেন, তো ওনার কীর্তিকলাপ নিয়ে তো আলোচনা আজকে, মানে উনি তো বাংলাদেশে কনভিক্টেড। আজকের দিনে উনি যদি বলছেন যে উনি কনস্টিটিউশন মানেন না, নির্বাচিত প্রধানমন্ত্রী তাকে, এটা কু, এটা অ্যাবসলিউটলি কু, এবং এটা ইললেজিটিমেট সরকার। আমি আজকের দিনেও বলবো, এবং আমি জানি না ভারত সরকারের এই নিয়ে কোনো স্পেসিফিক টার্মিনোলজি নেই, কিন্তু ভারত সরকারের বিষয়টা ছাড়ুন, সেটা আলাদা বিষয়। কিন্তু আজকের দিনে তিনি যেটা বলছেন, এই যে নির্বাচনের কথাটা আপনি বলছেন, নির্বাচনটা সত্যিই যদি ওই রমজান মাসের শুরুর দিকটা হয়, ওই সময় কিন্তু পশ্চিমবাংলাতেও নির্বাচন। ওনার কিন্তু একটা মাথায়, উনি কিন্তু ভারতকে এটা একটা ভয় দেখানোর চেষ্টা করেছিলেন যে উত্তর পূর্ব ভারতে মানে আগুন জ্বলবে,
আর এই যে মানে ভারতবর্ষ, এই যে এই পার্টটায় মানে পশ্চিমবঙ্গ আমরা যেখানে বাস করছি, সেখানেও কিন্তু এই ইলেকশনের সময় অশান্তি পাকানোর চেষ্টা করবে বাংলাদেশ। কারণ এই যে প্রক্সি যে এলিমেন্টগুলো রয়েছে না, এই যে উনি তো নিজে একজন মানে proxy। কিভাবে সেটা করতে পারে প্রক্সি এলিমেন্ট? বিভিন্ন রকম ভাবে এই যে আজকে মুর্শিদাবাদকে মানে যে অশান্ত করার পেছনে বাংলাদেশের ভূমিকা তো আমরা তো বুঝতেই পারছি। তারপরে মানে ওই রকম ধরুন আমাদের যেটা পেহেলগাঁওতে যে ঘটনা ঘটলো, তারপরে তো আমরা এটার কি অ্যাকচুয়ালি হয়েছিল মুর্শিদাবাদে আমরা তো জানতে পারলাম না। তো ওই জন্য আগামী দিনেও বাংলাদেশ যে আরো পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করবে না, এর কোনো গ্যারান্টি দিতে পারবে না। এবং ইলেকশনের সময় আর দেখুন আমাদের এখানেও তো আমাদের মানে যারা মানে রাজ্য সরকার, যারা তৃণমূল কংগ্রেসের বিরোধীদেরও তো কার্যকলাপের খুব একটা মানে গুণের ঘা নেই, তো তারাও অনেক কিছু করতে পারে। আমি দীপ্তিমান বাবুর কাছে এই জায়গাটা আমি আসছি তোমার কাছে। দীপ্তিমান বাবু, এই যে প্রক্সি এলিমেন্ট, সত্যি তো ঘাড়ে ঘাড়ে নির্বাচন আছে। প্রক্সি এলিমেন্ট মুর্শিদাবাদ সীমান্তবর্তী, আপনি যেখানে থাকেন সীমান্তবর্তী জেলাগুলো, এই জায়গা থেকে বাংলাদেশে প্রক্সি এলিমেন্ট বা বিভিন্ন ক্ষেত্রে এই যে একটা ভোটার, বাংলাদেশি ভোটার, এটা তো একপাক্ষিকভাবে কি শুধু রাজ্য সরকারকেই দায়ী করা যায় বা শাসক তৃণমূল কংগ্রেসকে? এই ক্ষেত্রে বিভিন্ন প্রক্সি এলিমেন্টগুলোকেই অন্যান্য বিরোধী রাজনৈতিক শক্তিকেও প্রভাবিত করার শক্তি রাখে না? দেখুন, একটা আমাদের যেহেতু ফেডারেল স্ট্রাকচারকে কোনো সময় একটি পক্ষকে আপনি মানে দায়ী করতে পারেন না। আজকে পশ্চিমবাংলার বহু দুর্নীতির বিষয়ে যখনই সিবিআই এর কাছে গেছে, সিবিআই অনেক ক্ষেত্রে ফেল করেছে। এগুলো সবই আছে, এগুলো নিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভ এগুলো আছে, সেগুলো। কিন্তু আমি আপনাকে একটা ব্যাপারে বলতে পারি, আমি কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছি না, কিন্তু একটা ব্যাপারে আপনাকে নিশ্চিন্ত করে বলতে পারি যে পশ্চিম বাংলার রাজনীতির ক্ষেত্রে এই বাংলাদেশের প্রভাব, যদি বাংলাদেশে এই সরকার থাকে, মানে বর্তমান যারা আছে তারা যদি থাকে এবং বিএনপি যদি আসার সম্ভাবনা থাকে, তাহলে পশ্চিমবাংলায় বিজেপি সুবিধা পাবে। আর যদি এর মাঝখানে যদি ইনক্লুসিভ ইলেকশন হয়, যদি ওখানে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে পারে, তাহলে পশ্চিমবাংলার অবস্থা যা আছে মোটামুটি সেরকম থাকবে। কারণ এইখানে যারা যে ফোর্সটা আছে, যেই ফোর্সটা অ্যাকচুয়ালি অ্যান্টি নেশন অ্যাক্টিভিটিসকে উস্কে দিচ্ছে, সেটা অনেকটা ডিফিউজড হয়ে যাবে। আর ডিফিউজড হয়ে গেলে তখন রিয়াকশনটা সেইভাবে থাকে না ভারতবর্ষের থেকে। তো আমি সেই জন্য বলছি যে এইটা ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে যদি বাংলাদেশে এই সরকার অথবা বিএনপির কেউ আসার সেরকম সম্ভাবনা থাকে। তবে একটা জিনিস আপনাকে বলি, দুটো পক্ষ ইন্টারেস্ট যদি বেশি থাকে, তাহলে পরে এটা মনে হচ্ছে না এটা খুব একটা কাজ করবে। কারণ তারেক রহমানের বিরুদ্ধে ওকে খাম্বা তারেক বলে। খাম্বা তারেক মানে হচ্ছে যে বিদ্যুতের যে লাইন টানা হয় তার যে পিলার গুলো, সেগুলোকে খাম্বা বলে। তো এত চুরি করেছে যে খাম্বা মানে ওই পিলার গুলো পর্যন্ত তুলে নিয়ে গেছে। আরেক হচ্ছে আপনার এই ইউনুস, যে সম্পূর্ণ তার ওই ঋণের টাকা পরিশোধ করেছে। সুতরাং বাংলাদেশের কাছে এই গণতান্ত্রিক নির্বাচনটা যতটা চ্যালেঞ্জের, তার থেকে অনেক কম চ্যালেঞ্জের হচ্ছে পশ্চিমবাংলার মানুষের কাছে। আর পশ্চিমবাংলা তো ভারতবর্ষেরই অংশ, সেখানে অন্যান্য অনেক কিছু আছে। আমার মনে হচ্ছে না সেটা খুব একটা না। উনি কথাটা বললেন, উনি একজন অ্যানালিস্ট, উনি যে কথাগুলো বলতে পারেন আমি সবটা হয়তো বলতে পারছি না। তবে ধরুন বাংলাদেশে যে নির্বাচনটা হবে, সেখানে যে অশান্তি হবে এটা নিয়ে তো আপনার কোনো তো ইয়ে নেই। সেই ফুটেজগুলো দেখিয়ে দেখিয়ে বলা হবে, দেখুন বাঙালি তো মানে ওপারেও বাঙালি এপারেও বাঙালি, দেখতে শুনতেও একই রকম, দেখানো হবে যে দেখুন দেখুন বাংলায় অশান্তি হচ্ছে অশান্তি হচ্ছে, এই করে একটা পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা। তুমি তো তথ্য প্রযুক্তি সেল তোমাদের কাছে তো সুযোগ এসে অমিত মালভি এটার জন্য বসেই আছে এক নাম্বার। আর সেই নীলাঞ্জন দাসও তো আছে। আমি আছি, আমি বলছি তো পশ্চিমবঙ্গে ভ্যাকেন্সি নেই, বাংলাদেশে ভ্যাকেন্সি থাকতে পারে, কিন্তু এটা দিয়ে বাংলাকে একটা অপমান করার বা দেখানো, মানে সারা ভারতবর্ষের কাছে বাংলাকে বিলিটিল করার, ডিরাইট করার একটা সুবর্ণ সুযোগ। দেখুন, পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচন, যেটা পশ্চিমবঙ্গ সরকার যে নির্বাচন মানে যেই ইটাকে চালায়, যেই রাজ্য নির্বাচন কমিশন, তারা যতগুলো নির্বাচন করেছে সেগুলো সবগুলিতেই তারা ফেল করেছে। এই বাস্তবতাটা মেনে নিন না কেন, সমস্যা কোথায়?
না এখানে পঞ্চায়েত নির্বাচনের কথা বলছি না, আমি এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলির কথা বলছি, যেটা যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কন্ডাক্ট করে। এইটা পশ্চিমবঙ্গের এইটা ঘাড়ে ঘাড়ে নির্বাচন আছে, তুমি আবার এর অ্যাডভান্টেজটা ওইভাবে নিতে চেও না। নিশ্চয়ই কিছু জায়গায় এই প্রক্সি এলিমেন্ট কি হতে পারে না হতে পারে, ওখানে কি থাকলে এখানকার প্রপোজিশন। তবে হ্যাঁ, কতগুলো যে অশান্তি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একে বাদ রাখো, -1 -2 নানা ধরনের হচ্ছে এই যেগুলো কোনোটাই এখানে তো সেই ব্যাপারটা নয়। এখানে হয়তো নির্বাচনের সময় বিষয়টা আসবে, নির্বাচনে যে ভোটার লিস্ট সেটার ক্ষেত্রে, কেন সত্যিকারের যদি বাংলাদেশের থেকে অনেকে আসে, এই জায়গাগুলো হতে পারে রয়েছে। সামগ্রিকভাবে এইরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে কি বলবে? না দেখুন, প্রক্সি এলিমেন্টের কথা বলো। প্রক্সি এলিমেন্ট কে? প্রক্সি এলিমেন্ট হচ্ছে 19 বিট দরগারত হাসান মোহাম্মদ ইমরান, রাজ্যসভার সাংসদ। তিনি হাওয়া ভবনে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে মিটিং করেছে বলে অভিযোগ রয়েছে একাধিক। তিনি হচ্ছেন সিমি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, তার প্রতিষ্ঠাতা পরিচালক, তাকে রাজ্যসভায় পাঠিয়েছে এই তৃণমূল কংগ্রেস। খাগড়াগড়ের ঘটনাতে বাংলাদেশের জঙ্গি সংগঠন এখানে বসে দিনের পর দিন বোমা বেঁধেছে, নিচে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, উপরে তারা বোমা বেঁধেছে। সম্ভব না? ঢুকলো সবই সম্ভব। এবার ঢুকলো কি করে, তৃণমূল বানিয়ে দিল কি করে, ও কি করলে, এটাই কি করে ভাই? পোরাস বর্ডার হতেই পারে। পোরাস বর্ডার আজকে তো কেন পোরাস বর্ডার? তুমি কথা বলো কেন পোরাস বর্ডার? এই থামো, কেন পোরাস বর্ডার? উত্তরটা কেন দাও। পোরাস বর্ডার? কেন টাকাটা পাঠাও। আরে ভাই নদী থেকে পোরাস বর্ডার হয়, তোমরা জমি দেবে না কি হবে? তোমরা জমি দেবে না সেটা কি হবে? অ্যালোকেট করা হচ্ছে, তারপরেও কিন্তু অনেক সরকার পরে টাকা সেটা পায়। তো জসিমউদ্দিন মানে এখন হচ্ছে, এতদিনে তাদের টনক নড়েছে। মুর্শিদাবাদের ঘটনা যখন হচ্ছে তখন তারা প্যারালালি তখন ফেন্সিং করছে। কেন 11 বছর ধরে তোমরা কি করছিলে? শোনা বলি, তুমি এত চিৎকার করো না ভাই। তোমার কথা শুনে কলকাতা পুলিশ, এই রাজ্য সরকারের পুলিশের যে স্টেটমেন্ট সেটা মেনে নেয়। রাজ্য সরকারের স্টেটমেন্ট, পুলিশের স্টেটমেন্ট যে চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে বলেছে লোকাল মুসলমান জেহাদি ইনভলভ। জেহাদি শব্দটা ইউজ করতে পারবে না, তার কারণ অনেক কম্পালশন থাকে। লোকাল মুসলিম ইনভলভ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে লোকাল কেউ নয়, বাংলাদেশ থেকে লোক ঢুকিয়েছে। এই যে প্রবণতা, অ্যাকশন প্লিজ, তো সেটা পুলিশ বলেনি, হাইকোর্টের সিটও বলেনি। এই যে প্রবণতা, অর্থাৎ জিহাদি জঙ্গি গোষ্ঠীগুলোকে শিল করার প্রবণতা, তার মানে তারা জানে যে ওই মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা যা ইচ্ছে তাই করবো। এই জায়গাটাই হচ্ছে প্রবলেম। যদি এই জায়গা থেকে না বেরিয়ে আসতে পারে, বাংলাদেশের মতো ঘটনা এখানেও ঘটতে শুরু করে দিয়েছে। আগামী দিনে যদি হিন্দুর সংখ্যা কমতে কমতে 50% চলে আসে বা 50%-এর নিচে চলে আসে, আরো খতরনাক অবস্থা হবে। মুর্শিদাবাদ জায়গায় জায়গায় তৈরি হবে। আজকে 7টা ডিস্ট্রিক্ট কমছে কেন? এই যে ডিস্ট্রিক্ট আবার এক কথা বলছে, এটা তোমরা হাতা খুন্তি নিয়ে রেডি থাকো, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল, এটা আমাদের স্টাইল নয়। আজকে বাংলায় বাঙালি হিন্দু চন্দনদাস হরগোবিন্দ মারা গেছে, চন্দনদাস হরগোবিন্দ মারা গেছে, তোমাদের জন্য মারা গেছে, তোমাদের কাউন্সিলরের জন্য মারা গেছে, কাউন্সিলরের জন্য মারা গেছে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। পুলিশ যায়নি, বিজেপি তো তার ছেলের বউকে অপহরণ করেছে। বেকার আমার ভালো লাগে না, বেকার না, এটাই কথা। পুলিশ বলছে এক কথা, না না পুলিশ এক কথা বলে না, বিএসএফ কথা বলছে জানে না, বিএসএফ ফেলিয়ার, আইটি সেল বসে আছে, বিএসএফ ফেলিয়ার, একই কথা, বিএসএফ এর সিকিউরিটি ফেলিয়ার। ওখানে বলছে বাংলাদেশের লোক আছে, কি করছে? এইটা তো না না নীলাঞ্জন, এটা তো হচ্ছে পারস্পরিক দোষারোপ। আমি কোনো দোষারোপ করার জন্য বসিনি, আমি বলছি এই জিনিস আরো চলবে। ও যখন এই জিনিস, ওর যুক্তিটা নেই, ওর যুক্তিটা খণ্ডন করছে, তখন আমি নিতে পারছি। আমি আসছি আমি শুধু একটা কথা বলবো, বিএসএফ গার্ড দিচ্ছে না, আর এখানকার রাজ্যের এসডি অফিস বসে বসে ওই আধার কার্ড ভোটার কার্ড গুলো বানাচ্ছে। দোষী দুপক্ষ। আধার কার্ডটা ইউআইডিএআই বানায় আর ভোটার কার্ডটা বানায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আপনারা ইয়ারোটা কে? ইয়ারোটা কে থাকে? ইয়ারো থেকে ভিডিও, আরে ইয়ারো কেন নিয়ে আসেন ভাই? ইয়ারো থেকে ভিডিও, আরে ইয়ারো থেকে ভিডিও ভাই, ইয়ারো গুজরাট থেকে আসলে এখানে। আরে ভিডিও ইয়ারো থেকে তোমরা ইলেকশন কমিশন অ্যাকশন নেয় না কেন? কেন অ্যাকশন নেয় না? কেন অ্যাকশন করবে না? আরে বাবা, এইখানে উনি যখন বলছেন দুজার ফেডারেল স্ট্রাকচার, না না ফেডারেল স্ট্রাকচারের কথা বলছে, একটা কনসেনসাস আসার কথা হচ্ছে। আমার তো মনে হচ্ছে রাজ্য সরকারকেও তো এটা জবাব যে রাজ্যে যদি ডেমোগ্রাফিক পপুলেশন চেঞ্জ হয়ে যায়, এটা তো একটা কনসার্নের ব্যাপার। তুমি এই সিচুয়েশন তখন সামলাবে কি করে? দরকার নেই তো, সেটা শুধু বিএসএফ আর পোরাসের জন্যই হয়ে যাচ্ছে, এটা একমাত্র যুক্তি। মানে ঢুকে গেলে তারপর সামাজিকীকরণ কিভাবে সারফেস হয়ে আসছে। তারা যদি দীর্ঘদিন ধরে এখানে মানে বসবাস করতে শুরু করে, রাজ্য সরকার কি করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে? আপনি আমাকে বলুন কোন আইনে মানে
ইয়েতে তারা অ্যাকশনটা নেবে, যেখানে তার সে অলরেডি আধার কার্ড পেয়ে যাচ্ছে, পাসপোর্ট পেয়ে যাচ্ছে, মানে সে কোনো জায়গাতেই রাজ্যের কোনো ভূমিকা নেই। রাজ্যের কি করে ভূমিকা থাকবে? বর্ডারটাকে আগে আটকাতে পারছে না কেন? বর্ডার ফেন্সিং আর বিএসএফ কেন করতে পারছে না? এই জবাবটা কেন্দ্র সরকার যেদিন দেবে তারপরে এটা নিয়ে আলোচনা হবে। ওকে, আমার এখানে এটা ঠিক কথা। দেখো, তোমার দায়িত্ব যেটা, তুমি যেমন বিজেপি না না তর্ক, এটা তর্কর বিষয়টা না, বলতে দাও। আমি বলছি যে এখান থেকে হাইকোর্টে 1000 মানে প্রায় ধরুন 770 থেকে 68টা কেস পেন্ডিং, যেখানে জমি দেয় না, এখানে বসে চিৎকার করছে। বুঝতে হবে তোমাকে, সেটা কবে দিয়েছে তুমি তো ওটা বলছো না, তাহলে হবে এটা কেন কাজ হচ্ছে না? টাকাটা আসছে না কেন? না না, আমি টাকাটার ব্যাপারে বলবো, আমি নিজে গেছি বরণ আসছি, বলছি আমি দাদা, আমি একটু বলি, বরণবেরিয়া বর্ডারে গিয়ে জিজ্ঞেস করলাম, ওখানকার গ্রামবাসীরা বলছে টাকা এসেছে, ডিএম ছিলেন বৈঠকে, সবাই বৈঠকে ছিলেন, কিন্তু পর্যাপ্ত টাকা যেটুকুনি হাতে আসার দরকার তাদের হাতে সেটা সেটেলমেন্ট হয়নি, কিন্তু প্রসেসটা চলছে, টাকা একদম দেওয়া হচ্ছে না তাও না। আমি বলছি তো প্রসেসটা চলছে, প্রসেসটা এই এতদিনে কেন? এই 10 বছর তারা কি করেছেন সেটা আমার জমি দেয়নি তো কি করবে? এই 10 বছর কেন্দ্রে বিজেপিও ছিল, রাজ্যে ছিল। আমি মানছি, কিন্তু এক হাতে তালি তো বাজে না, এখানে এক হাতে দু হাতের ব্যাপার না, সাবজেক্টটা কেন্দ্রীয় সাবজেক্ট, এটা আপনাকে বুঝতে হবে। সাবজেক্টটা একটা সেন্ট্রাল সাবজেক্ট, আমি মানছি তো সেটা, আমি মানছি এটা, কিন্তু এক সেকেন্ড, আমি সামাজিকীকরণ যখন হয়ে যাচ্ছে তাদের, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কে পদ পজিশন পেয়ে যাচ্ছে। তুমি বলো, প্রথম যে খবরটা সারফেস হলো মুর্শিদাবাদে, একজন তিনি নাম চেঞ্জ করে তিনি একজন ইয়েতে পঞ্চায়েত সমিতির, তুমি বল ম্যারিড ছিল, ম্যারিড টু অ্যান ইন্ডিয়ান সিটিজেন ছিল। এই কেসগুলো আপনি একটা কেসের উদাহরণ দিয়ে আপনি পুরো জিনিসটাকে এইটা বললেন, আমি তো পুরোটা বলছি না, পুরোটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তো একটা সদর্থক মনোভাব নিতে হবে। না না, অবশ্যই নিতে হবে, কিন্তু বুঝতে হবে যে রাজ্য সরকারের এবার তুমি বলো। না না, আসছি, দেখো আরেকটা জিনিস যেটা রয়েছে, দাদা এক সেকেন্ড, এক মিনিট সুজিত, আমি একটা উদাহরণ দিচ্ছি। কয়েকদিন আগে চ্যাংড়াবান্ধা যে ইমিগ্রেশন আছে, সেখানে একজন ভারতীয় পাসপোর্ট হোল্ডার মহিলাকে ধরা হয়। জানা যায় পরবর্তীতে যে সে বাংলাদেশ থেকে পাসপোর্ট করেই ভারতবর্ষে এসেছিল, এবং সে এখানে এসে নতুন করে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়েছে, এগুলো তো করেইছে। এবার পাসপোর্টটাও সে ইন্ডিয়ান বানিয়েছে। তো পাসপোর্ট যখন হয় তখন পুলিশ ভেরিফিকেশনটা হয়, এই রাজ্যের এই স্টেট গভর্নমেন্ট করে, পুলিশটা আসে। তাহলে সেই পুলিশ ভেরিফিকেশন মানে যেটার অংশ, তার মধ্য দিয়ে পাসপোর্টটা কিভাবে, না না দাদা, এখানে পাসপোর্ট বা 7টা ডকুমেন্টসের ক্ষেত্রে এখনো 7 দিন হয়নি। না এইখানে আপনি জানেন না, আপনার জ্ঞাতার্থে বলি যে পাসপোর্টে এখন পুলিশ ভেরিফিকেশন লাগে না, এটাই কেন্দ্র সরকার আচ্ছা তুমি দেখো না ভাই, এটা দেখো না। আরে আমি জানি বলে কথা বলছি, তুমি দেখে নিও। সুজিতদাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি। দেখো, পাসপোর্ট অফিসেও যদি, না আমি সেটা কথা না, আমি সবই রাজ্য, তুমি তো আবার বলবে সব রাজ্যের দোষ। আমি সেটা বলছি, আমি যেটা অথচ ডিপার্টমেন্টগুলো কেন্দ্রে। সুজিত, আমি বলছি এখানে ফল্ট লাইনগুলোকে আমি মোটা দাগে আমরা যদি এটা আলোচনা করি, যে ধরুন এই যে অনুপ্রবেশ, দেখুন দুটো অ্যাসপেক্ট রয়েছে। তাহলে সিএটা কাদের জন্য সেটা তো আপনাকে বুঝতে হবে, যে ধরুন সিএটা যদি আপনি আইনটা পড়েন, শুধুমাত্র বাঙালি হিন্দু, তারা যদি বাঙালি মানে হিন্দু যদি অত্যাচারিত হয়ে আসে, তাদের জন্য কিন্তু নাগরিকত্বের প্রভিশন রয়েছে। তার মানে তারা কিভাবে আসছে, তারা যেভাবে আসুক না কেন তাদেরকে নাগরিকত্ব ভারত সরকার দেবে, এটা আমাদের সরকার এসে করেছে। এবার তারাও তো বিভিন্নভাবে কাগজপত্র বানিয়ে তারা কিন্তু থেকে এতদিন, সুতরাং তাদেরকে আপনি কি লিজিটিমেট বলবেন নাকি? মাটি শ্যামাপ্রসাদ মুখার্জির সৃষ্ট মাটি, বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষার জন্য প্রত্যয়ে 1947 সালের 20 জুন তারকেশ্বরে আপনার অখণ্ড বাংলা সমগ্র বিধায়কদেরকে ডেকে নিয়ে ভোটাভুটির মাধ্যমে এই রাজ্যটার জন্ম হয়েছিল। এই রাজ্যটা জেহাদিদের জন্য নয়, এই রাজ্যটা হচ্ছে ওই যে পানি বলা গোসল বলা লোকেদের জন্য নয়, এই রাজ্যটা হচ্ছে বাঙালি হিন্দুর জন্য। বাঙালি হিন্দুই থাকবে, সেই বাঙালি হিন্দু আজকে বিপন্ন সুজিত দা। এখানে
বাঙালি হিন্দুর সংখ্যা কত আজকে আপনি বলুন না। আজকে যদি আমি ধরে 65% তো 60 কি যে তুমি কনস্টিটিউশন মমতা বন্দ্যোপাধ্যায় মানে নাকি? আজকে যদি আমি ধরি যে 50% এর নিচে মমতা বন্দ্যোপাধ্যায় মানে নাকি? আমি বলছি আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়ে তিনবারের মুখ্যমন্ত্রী, কিছুই মানে না, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। ওই জন্য তো হাসান মাহমুদ ইমরানকে রাজ্যসভায় পাঠায়। এবার কোশ্চেনটা হচ্ছে আজকে বাঙালি হিন্দুর সংখ্যা আপনি যদি ধরেন 65%, আমাদের আইটি সেলে আমি যদি ধরি এক সেকেন্ড জিহাদিতে ভরে গেছে, তো সেটা তো বোঝাই যাচ্ছে তৃণমূল সবই কংগ্রেস। ধরে রাখো, তার কারণ হচ্ছে সেন্সাস ঠিক মতো এবার মানে ধরুন টাইম সেন্সাস মেনে ধরছি, সেন্সাস অনুযায়ী লাস্ট সেন্সাস 2011 তে কবে 11 তে হয়েছিল, সেই 11 অনুযায়ী আপনার মুসলিম পার্সেন্টেজ কত ছিল এখানে? 27%। এবার সেই 27% ওটাতেই থাকুন, 27% আমি ওটাতে ধরছি, আমি আর যাচ্ছি না তাহলে আবার কেন বলছো হাইপোথেটিক্যাল? এইটাই তো এক ধরনের কনফিউশন তৈরি করছে। কনফিউশন নয়, তার কারণ হচ্ছে আপনি যদি ডিকেডাল গ্রোথ দেখেন, সেই ডিকেডাল গ্রোথ থেকে কম্পারিজন তো আপনাকে করতে হবে, সেই কম্পারিজন করে বলছি। এট দ্য টাইম অফ পার্টিশন, এক সেকেন্ড, এট দ্য টাইম অফ পার্টিশন কত ছিল? 12% মুসলিম, 88% হিন্দু। আপনার 11 সালে আপনি এগোতে চাইছেন না, আমি এগোবো না, কিন্তু ডিকেডাল গ্রোথ তো একটা হয়, সেই ডিকেডাল গ্রোথ অনুযায়ী 88% হিন্দু ছিল আপনার এট দ্য টাইম অফ পার্টিশন। 11 সালে সেটা কত? 11 সালে সেটা 70%, 72%। মুসলিম জনসংখ্যা কত? 12% ছিল ওই সময় এট দ্য টাইম অফ পার্টিশন। আজকে কত? আজকে সেটা আমি 11 সালের হিসেব অনুযায়ী 27%। এই যে 27% 11 সালের ইয়েতে সারা ভারতে না বাংলায় এট দ্য টাইম অফ পার্টিশন 12% ছিল পশ্চিমবাংলায়, সেটা তো বেড়ে 27% হয়েছে। তো আমি তো ডিকেডাল গ্রোথ দেখবো। আজকে বাঙালি হিন্দু সবটাই ওখান থেকে আসেনি, সবটা এখানে আসেনি, তো সেটাই বলছি। আজকে ওবিসি এতে একটা প্রভিশন দিয়েছে, প্রভিশনটা হচ্ছে যদি কেউ কনভার্সন হয়, আপনি ভাবুন, লুক এট দিস, এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন। যদি কেউ কনভার্ট হয়, প্লিজ, যদি কেউ কনভার্ট হয় সে ওবিসি এ পাবে। ভাবতে পারছেন আপনি কোথায় নিয়ে যাচ্ছে? মনে করুন আপনি কোনো মানে হিন্দু কনভার্ট হয়ে গেল, কনভার্ট হলে ওবিসি এতে ঢুকিয়ে দেওয়া হবে। কনভার্ট টু খ্রিস্টান, লজ্জা লাগছে না বলতে? কনভার্ট টু এটা খ্রিস্টান করে আপনি ওবিসি এতে ঢুকিয়ে দেবেন? হয় আরে এটার মধ্যে কনভার্ট করে যদি কেউ খ্রিস্টান হয় ওবিসি এ না এই যে আরে সে নতুন যদি হোয়াট ইজ দিস, মানে সে যদি ব্যাকওয়ার্ড হয়, তো কনভার্ট করে আমি খ্রিস্টান হব? এই পলিসিটা চলছে পশ্চিম বাংলায়, অর্থাৎ কনভার্সন হচ্ছে তিন ভাবে, জনসংখ্যার পরিবর্তন হচ্ছে। এক হচ্ছে নীলাঞ্জন, আজকে শেষ করব, কিন্তু একটা সায়েন্টিফিক রিগিং বলে একটা শব্দ একসময় খুব ডেভেলপ করেছিল। এটাও এক ধরনের সায়েন্টিফিক ম্যানিপুলেশন অর কনভার্সন। এগুলো কিন্তু ডেমোগ্রাফি বা সামগ্রিক রাজনৈতিক কালচারের উপর এফেক্ট ফেলে। কোনটা? এই মানে এ বি তুমি দেখছো তো, নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন বা হচ্ছে অনুপ্রবেশের সব প্রশ্নে। বিশ্বাস করেন যে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করিয়ে তৃণমূল ইলেকশন জিতবে? জেতার কথাটা তুমি আনছো কেন? না, আমি বললাম পলিটিক্যাল কালচার, তুমি বলছো জেতার কথা। এনকারেজ করা হচ্ছে, এটা তুমি বলছো এনকারেজ করা আমি হচ্ছে। ওইভাবে রিগিং করে যেমনি জেতা যায় না পুরো, মানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী যখন ছিলেন, সিপিএম রিগিং করে জিতেছে, মানে পশ্চিমবঙ্গে 294টা কেন্দ্রে রিগিং করে জেতা যায়, তখনও বাংলার মানুষ বিশ্বাস করেনি। আজও যদি তৃণমূল সব রিগিং করে বিজেপি যেটা বলে পুরোটাই হচ্ছে, এটাও কেউ বিশ্বাস করবে না। এটা আমি ভোটের কথা বলছি, আমি বলছি পলিটিক্যাল কালচার, যে পলিটিক্যাল কালচার গণতন্ত্রকে না মানা, ইসলামাইজেশনের বাংলাদেশে কি পরিণতি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওই রকম না হলে। আমি ওই প্রশ্নে আজকে বিতর্কে আমি বললাম যে সায়েন্টিফিক ম্যানিপুলেশন এর কথা বললাম। পশ্চিম বাংলা ইসলামাইজেশনের দিকে এগোচ্ছে, এবং ইসলামিক অনেক ওটা রেফারেন্সে তুলেছে। প্রত্যেকটা জায়গায় ইসলামিকরণ হচ্ছে। ওকে, ধন্যবাদ। সেটা আমরা কমপ্লিটলি সময় আজকে শেষ, অতিক্রান্ত। দুটো দেশেই তো নির্বাচন, বাংলাদেশের যদি নির্বাচন ঠিকঠাক হয়, -1 2 কি মাইনাস+ থিওরি নানা রকম আছে, পশ্চিমবঙ্গে তো নির্বাচন হবেই। 1952 সালের থেকে ভারতবর্ষে নির্বাচনটা হয়। এত বড় গণতন্ত্রকে দেখে বিশ্বের বিভিন্ন দেশ ঈর্ষান্বিত হতে পারে। অনেক ফল্ট লাইনও আছে, যেমন অনুপ্রবেশ বা এই বিতর্কের থেকে আপনারা অনেকে ফল্ট লাইনগুলো কি, কেন ফেডারেল স্ট্রাকচার, আমরা এই ধরনের বিতর্ককে ইনভাইট করি এই কারণেই। এবং আপনাদেরকে প্রত্যেককেই বলবো যে আপনারা দেখুন বা টাইম লাইনে মানে যখন এটা যেহেতু থেকে যায়, আপনারা ওটা দেখে নেবেন, তাতে দেখবেন যে আমরা কেন এগুলোকে করি, এই বিতর্কের জন্যে, যেখানে বিভিন্ন ফল্ট লাইনগুলোকে চেনা যায়। একটা রাজনৈতিক সংস্কৃতি দুটো জায়গারই কত ডিফারেন্ট, সেটা আমরা ক্রমশ আগামী দিনগুলোতে আরও পরিস্ফুট হবেন। আপনারা সঙ্গে থাকবেন আমাদের। ধন্যবাদ জ্যোতি চ্যাটার্জি আপনাকে, নীলাঞ্জন দাস আপনাকে, এবং
দীপ্তিমান সেনগুপ্ত, আপনাকেও ধন্যবাদ, আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।